হ্যালো স্টুডেন্টস, শুভ সকাল। কেমন আছে সবাই? আজকে আমরা ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণীর আলো আলো এই অধ্যায়টার পার্ট 3 নিয়ে উপস্থিত হয়েছি। ঠিক আছে, তো আজকে আমরা জানবো এই আলো অধ্যায়ের পার্ট 3, এই যে উত্তল বা অবতল দর্পণে যদি কোনো একটা আলোকরশ্মি যায় তাহলে তাদের বৈশিষ্ট্যগুলি কি কি হবে। আলোকরশ্মি যাওয়ার যে বৈশিষ্ট্যগুলি রয়েছে বৈশিষ্ট্যগুলো আমরা জানব। তো আজকে আমরা জেনে নেব যে উত্তল বা অবতল দর্পণে আলোকরশ্মি যাওয়ার কিছু বৈশিষ্ট্য। মনে রাখবে, ধরো আমরা একটা উত্তল দর্পণ নিলাম। একটা কোন দর্পণ বলো, তোমরা বলো, কমেন্ট অবশ্যই বলবে। এই দর্পণটার নাম কি? না উত্তল দর্পণ, তাই তো? দর্পণ নাম হচ্ছে উত্তল দর্পণ। এই উত্তল দর্পণে দেখো, এর আগে আমরা দেখেছিলাম প্রধান অক্ষের যখনই সমান্তরাল আলোকরশ্মি এসেছিল তো যাচ্ছিল কোনাতে ফোকাস দিয়ে, ফোকাসে মিলিত হচ্ছিল। প্রধান অক্ষের এইটা দিয়ে যাক তবুও এটা ফোকাস দিয়ে আসছিল, এরকম দূরত্ব যাচ্ছিল তবুও ফোকাস দিয়ে আসছিল, নিচ দিয়ে যাচ্ছিল তবুও ফোকাস দিয়ে যাচ্ছিল। তার মানে আমরা বুঝতে পারলাম, যদি উত্তল দর্পণের ক্ষেত্রে হোক চাहे অবতল দর্পণের ক্ষেত্রে হোক, যখনই প্রধান অক্ষের সমান্তরালে কোনো আলোকরশ্মি যাবে সেটা এ ধরো বক্রতা কেন্দ্র এবং এটা হচ্ছে ফোকাস, তো এটা সবসময় ফোকাস দিয়ে যাবে এবং এটা হচ্ছে মেরু। তাহলে একটা বৈশিষ্ট্য আমরা জানতে পারলাম আলোকরশ্মির ক্ষেত্রে দর্পণের প্রতিফলনের সময়। কি জানতে পারলাম? যদি প্রধান অক্ষের সমান্তরালে কোনো আলোকরশ্মি আপতিত হয় তো প্রতিফলিত হবে কোনটা দিয়ে? না ফোকাস দৈর্ঘ্য দিয়ে। আচ্ছা, কেন? কারণ এখানে আছে বক্রতা কেন্দ্র থেকে পরিধির দূরত্ব, এটাকে বলা হয় বক্রতা ব্যাসার্ধ। আর বক্রতা ব্যাসার্ধ সবসময় কী হয়? লম্ব হয়, মানে এটা আপতন কোণ, এটা প্রতিফলন কোণ। তো যদি এটা রশ্মির এটা আপতন কোণ হয়, এটা প্রতিফলন হয়, যদি আলো এটা দিয়ে যায় তাহলে প্রতিফলন কোণ, তাহলে এটা। তার মানে আমরা এখানে বৈশিষ্ট্য একটা আর জেনে গেলাম। কি বৈশিষ্ট্য? যদি প্রধান অক্ষের সমান্তরালে যায় তাহলে ফোকাস দিয়ে যাবে। তো কোনো আলোকরশ্মি যদি এই যে ফোকাস, এই যে বক্রতার কেন্দ্র, কোনো আলোকরশ্মি যদি ফোকাস দিয়ে যায় তাহলে প্রধান অক্ষের সমান্তরালে যাবে। ফোকাস দিয়ে যদি কোনো আলোকরশ্মি যায় তাহলে প্রধান অক্ষের সমান্তরালে যাবে। তার মানে আমরা দুটি বৈশিষ্ট্য জানতে পারলাম, যে প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো আলোকরশ্মি উত্তল বা অবতল দর্পণে আপতিত হয় তাহলে ফোকাস দিয়ে যাবে। আবার ফোকাস দিয়ে যদি কোনো আলোকরশ্মি আপতিত হয় তো প্রধান অক্ষের সমান্তরালে যাবে, তাই তো? আচ্ছা, এবারে আমরা 3 নম্বর বৈশিষ্ট্য জেনে নেব। 3 নম্বর বৈশিষ্ট্যটা কি? আমরা 4টি বৈশিষ্ট্য জানবো আজকে, 2টি আমরা জানতে পারলাম। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, যদি ধরো একটা আমাদের অবতল দর্পণ, তোমরা চিত্রগুলো এঁকে নেবে। একটু ইউটিউবটাকে ক্লিক করে থামাতে গেলে টাইম পেয়ে যাবে লেখার, সেভাবে তোমরা লিখে নেবে। যাই হোক, এ হলো আমাদের মেরু, ফোকাস, বক্রতা কেন্দ্র। এবার তাহলে বুঝতে পারলাম প্রধান অক্ষের সমান্তরালে মানে ফোকাস দিয়ে যাবে, আর ফোকাস দিয়ে যদি যায় প্রধান অক্ষের সমান্তরালে যাবে। দুটি বৈশিষ্ট্য জানতে পারলাম। এবার আমরা জানবো, যদি কোনো আলোকরশ্মি, মনে রাখবে, বক্রতা কেন্দ্র দিয়ে যায় তাহলে এটা বক্রতা কেন্দ্র দিয়েই ফিরে আসবে। কেন জিজ্ঞাসা করো? কারণ বক্রতা কেন্দ্র সবসময় কি হয়? এই স্পর্শকের উপর লম্ব হয়। তো লম্ব মানে কি? এখানে আপতন কোণ 0, তো প্রতিফলন কোণ কি হবে? 0 হবে। বক্রতা কেন্দ্র দিয়ে গেল, বক্রতা কেন্দ্র দিয়ে ফিরে চলে আসলো। ঠিক আছে, তবে 3টি বৈশিষ্ট্য জানতে পারলাম। একটা কি? প্রধান অক্ষের সমান্তরালে ফোকাস দিয়ে যাবে, ফোকাস দিয়ে যায় তো প্রধান অক্ষের সমান্তরালে যাবে, বক্রতা কেন্দ্র দিয়ে যদি যায় তো সে পথে ফিরে চলে যাবে। আর কি হবে? যদি কোনো আলোকরশ্মি এই যে মেরুর সাথে যদি ক্ষুদ্র কোণে পড়ে, তো যে কোণে পড়বে আবার মেরুর সাথে সেই কোণে আবার বেড়ে চলে আসবে। কেন বলো তো? এই মেরুর উপরে দেখো, এটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, অর্থাৎ কি এটা কি লম্ব আছে, এর উপরে কি আছে? এখানে লম্ব আছে, অর্থাৎ এটা আপতন কোণ, এটা প্রতিফলন কোণ। ঠিক আছে, এই বৈশিষ্ট্যগুলোকে কাজে লাগিয়ে আমরা অবতল এবং অবতল দর্পণের বিভিন্ন জায়গাতে বিস্তৃত বস্তুকে রাখতে গেলে প্রতিবিম্ব কেমন পাবো? ওয়াসিমে রাখলে কেমন পাবো? ঠিক আছে, বক্রতা কেন্দ্রের বাইরে রাখলে কেমন পাবো? বক্রতা কেন্দ্রে রাখলে কেমন পাবো? ফোকাসে রাখলে কেমন পাবো? এই বৈশিষ্ট্যগুলোকে আমরা জানতে যাব। তো শুরু করা যাক দেরি না করে। ঠিক আছে, আজকে আমরা সর্বপ্রথমে জেনে নেব, যদি কোনো একটা অবতল দর্পণে, ঠিক আছে, অবতল দর্পণে যদি ওয়াসিমে প্রতিবিম্ব রাখা যায় তাহলে আমরা কী লিখব? অবতল দর্পণের ক্ষেত্রে অবতল দর্পণ। ঠিক আছে, অবতল দর্পণের ক্ষেত্রে এখানে আমরা লিখব বস্তুর অবস্থান। ঠিক আছে, এবং এখানে আমরা লিখব
প্রতিবিম্বের বৈশিষ্ট্য। এখানে আমরা লিখে নিব প্রতিবিম্বের বৈশিষ্ট্য। যাই হোক নড়ে গেছিল। তো আমরা জেনে নেব বস্তুর অবস্থান এবং এখানে লিখব আমরা প্রতিবিম্বের বৈশিষ্ট্য। প্রতিবিম্বের বৈশিষ্ট্য। ঠিক আছে, আমরা সর্বপ্রথমে একটা এখানে অবতল দর্পণ অঙ্কন করলাম। খুব ইম্পর্টেন্ট জিনিস এগুলো দেখে নেবে। এই হচ্ছে অবতল দর্পণ, এই হচ্ছে আমাদের MN অবতল দর্পণ, এই হচ্ছে আমাদের মেরুকে আমরা ও লিখলাম এখানে। ঠিক আছে, আচ্ছা মেরুকে কী লিখলাম? ও লিখলাম। তোমরা পিও লিখতে পারো, অসুবিধা নাই। এবং এটা হচ্ছে প্রধান অক্ষ। প্রধান অক্ষর উপরে কোনো এই বিন্দু ধরলাম ফোকাস, এই বিন্দুকে ধরলাম ধরো বক্রতা কেন্দ্র। ঠিক আছে, তো এবার ওয়াসিমে যদি কোনো একটা বস্তু থাকে, ধরো ওয়াসিমে কোনো একটা বস্তু আছে, ওয়াসিমে, তো ওয়াসিমে বস্তু মনে রাখবে, ওয়াসিমে বস্তু থেকে যখনই আলোকরশ্মি আসে সেটা কিন্তু সমান্তরালভাবে আসে। কীভাবে আসে? সমান্তরালভাবে। ওয়াসিম থেকে যখন আসে সেটা সমান্তরালভাবে আসে। তো সমান্তরালভাবে একটা আলোকরশ্মি দেখা গেল এই অবতল দর্পণে এসে আপতিত হলো। তা আমরা কি পড়েছিলাম? যখনই প্রধান অক্ষের সমান্তরাল না এসে যদি কোনো একটা অ্যাঙ্গেলে আসে, তাহলে ওই আলোকরশ্মিটা প্রধান অক্ষের উপরে মুখ্য ফোকাসে মিলিত না হয়ে ফোকাস তলে কোনো একটি বিন্দুতে মিলিত হবে, তাই তো? তাহলে এখানে যদি আমি একটা কল্পনা করি, তল কল্পনা করি, এই ফোকাস তল, তাহলে আমরা দেখতে পাবো এইরকম কোনো একটা বিন্দুতে আলোকরশ্মিটা এসে মিলিত হবে। তার মানে এখানে ওয়াসিমে একটা বস্তু ছিল, ওই বস্তুটার আমরা প্রতিবিম্ব পেয়ে যাব এই জায়গাতে। ঠিক আছে, তাহলে মিলিত হবে। মিলিত হবে মানে কি? যদি কোনো প্রতিবিম্ব, মনে রাখবে আলোকরশ্মি যদি মিলিত হয় তো তাকে বলা হয় সদ্বিম্ব বলা হয়। আর যদি মনে হয় যে মিলিত হচ্ছে, মিলিত হতে পারে, ঠিক আছে, মনে হবে যে মিলিত হচ্ছে, অ্যাকচুয়ালি মিলিত হবে না, তো সেটাকে বলবো আমরা অসদ্বিম্ব। তো তাহলে এখানে মিলিত হচ্ছে মানে এটা সদ্বিম্ব। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য কি? সদ্বিম্ব। আর দেখো এটা বস্তুটা কোথায় ছিল? উপরে ছিল, হয়েছে নিচে, মানে কি উল্টে গেছে। তো উল্টে যেতে গেলে সেটাকে বলে অবশীর্ষ। তার মানে এটা 1 নম্বর বৈশিষ্ট্য পড়লাম, সদ ও অবশীর্ষ। অবশীর্ষ। তাহলে কি পড়লাম? সদ ও অবশীর্ষ। 2 নম্বর হচ্ছে দেখো দর্পণের বস্তু যে পারে প্রতিবিম্ব ওই পারে আছে, এই পাশে আছে। তো বস্তু এবং প্রতিবিম্ব একই পাশে, তাহলে বস্তু ও প্রতিবিম্ব একই পার্শ্বে। বস্তু এবং প্রতিবিম্ব একই পার্শ্বে। তার সাথে কি দেখো, বস্তু ছিল অসীমে কিন্তু প্রতিবিম্ব কোথায় আছে? ফোকাসে হয়েছে। কোথায় হয়েছে? তাহলে প্রতিবিম্বের অবস্থান ফোকাসে। কোথায় হয়েছে প্রতিবিম্ব অবস্থান? না ফোকাসে। বস্তু অসীমে, প্রতিবিম্ব হচ্ছে ফোকাসে। আচ্ছা আর কি হবে? দেখো এখানে বস্তু বড় ছিল, যদি সূর্যই হয়, সূর্য দেখো আমি এখানে কত ছোট দেখবো, ফোকাস এক জায়গায় মিলিত হচ্ছে মানে কি ছোট হচ্ছে। তার মানে এটা বস্তুর অবস্থান কি হবে? বস্তু কি হবে? অতি ক্ষুদ্র। সরি, প্রতিবিম্ব কি হবে? অতি ক্ষুদ্র। প্রতিবিম্ব হবে অতি ক্ষুদ্র। ঠিক আছে, এখানে একটা আমরা আর লিখতে পারি রৈখিক বিবর্ধন। এই যে এম, রৈখিক বিবর্ধন এম লেখা হয়, এম এর মান 1 থেকে ছোট। কেন ছোট? কারণটা জেনে নাও। রৈখিক বিবর্ধন জিনিসটা কি? তাহলে রৈখিক বিবর্ধন এম ইজ ইকাল টু ভি বাই ইউ। ভিটা কি না? ভিটা হচ্ছে প্রতিবিম্ব। এই যে প্রতিবিম্বকে ভি লেখা হয়, প্রতিবিম্বর আকার, দূরত্ব এটাকে, এবং ইউকে বস্তু বলা হয়। ঠিক আছে, তো যদি প্রতিবিম্ব ছোট এবং বস্তু বড় হয় তাহলে ভগ্নাংশটা কী হবে? 1 থেকে ছোট হবে। উপরেরটা যদি ছোট, ধরো 1 আর এটা ধরো 2, তাহলে 1 থেকে ছোট না হাফ? 1 থেকে ছোট। তাহলে যদি ওই জন্য আমরা বললাম রৈখিক বিবর্ধন 1 থেকে ছোট, কারণ বস্তুটা কী হয়েছে? অতি ক্ষুদ্র হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা যদি বস্তুকে অসীমে রাখি তাহলে এই বৈশিষ্ট্যগুলো পাবো। প্রিয় ছাত্র, এটাকে টুকে নাও।
টুকা হয়ে গেছে আশা করি। এবারে আমরা বস্তুর অবস্থান আশা করি বুঝতে পেরেছ। এবারে আমরা বস্তুর অবস্থান, এই যে বস্তুর অবস্থান আমি লিখিনি, বস্তুর অবস্থান হচ্ছে ওয়াসিম, বস্তুর অবস্থান হচ্ছে ওয়াসিমে। আচ্ছা, বস্তুর অবস্থান এবার আমরা ওয়াসিমে না রেখে ধরো এই যে বক্রতা কেন্দ্র আছে না, বক্রতা কেন্দ্র বাইরে কোথাও রাখছি, তাহলে কি পাবো? চলো দেখে না যাক। তাহলে বস্তুর অবস্থান বক্রতা কেন্দ্রের বাইরে, বস্তুর অবস্থান বক্রতা কেন্দ্রের বাইরে যদি থাকে তাহলে কি হবে? বক্রতা কেন্দ্রের বাইরে। তো এই হলো আমাদের একটা অবতল দর্পণ, এম এন ও প্রধান অক্ষ, এই হলো আমাদের ফোকাস বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র কোনো বাইরে, ধরো এইখানে কোনো একটা বস্তু আছে, ধরো পিকিউ একটি বস্তু। আচ্ছা, প্রধান এই বিন্দু থেকে দেখা গেল রশ্মি বা আলো নির্গত হচ্ছে, তাহলে এখানে প্রধান অক্ষের সমান্তরালে একটা আলো যাবে। আমরা আজকের আলোচনা প্রথমে বলেছিলাম প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো আলো যায় তাহলে কোনটা যাবে? কোনটা? হ্যাঁ, ভেরি গুড, ফোকাস দিয়ে যাবে। তাহলে এই ফোকাস দিয়ে আলোক রশ্মিটা চলে যাবে, প্রধান অক্ষের সমান্তরালে গেছে। আর যদি বক্রতা কেন্দ্র দিয়ে যদি কোনো আলো যায় তো ওরা কোনটা দিয়ে যায়? ফিরে আবার বক্রতা কেন্দ্রে ফিরে যায়। তার মানে দেখো এই রশ্মিটা মিলিত কোথায় হলো? এই জায়গাতে। তার মানে এর প্রতিবিম্বটা পেয়ে যাব এই জায়গাটাতে, ঠিক আছে? তাহলে মিললো, দেখো এখানে দেখো আলোক রশ্মিটা এখানে মিলেছে, তার মানে প্রতিবিম্বটা কী হলো? সৎ। এবং দেখ উল্টাভাবে মিলেছে, তার জন্য অবশীর্ষ। এবং দেখো বস্তু ও বাম পাশে আছে, এটাও বাম পাশে আছে, তার মানে বস্তু ও প্রতিবিম্ব একই পাশে আছে। এবং এটা দেখো অবস্থান ফোকাসে না, এটা কোথায়? ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মাঝে। তার মানে বস্তুর অবস্থান যখন বক্রতা কেন্দ্রের বাইরে, তখন ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মাঝে। তাহলে আমরা এই পয়েন্টটাকে আমরা ঠিক করে নিই। তাহলে কি হবে? না, সি ও এফ এর মধ্যে, ঠিক আছে? এবং বস্তুর থেকে দেখো এটা কী হয়েছে? ছোট হয়েছে, তার মানে আকারে ছোট, আকারে কী হয়েছে? ছোট। এবং রৈখিক বিবর্ধন, তাহলে এম এর মান একা থেকে কী হবে? কম হবে। বুঝে আছে? টুকে নাও, ঠিক আছে, থ্যাংক ইউ। এবারে আমরা বস্তুর অবস্থান এই বক্রতা কেন্দ্রে না করে বক্রতা কেন্দ্রের বাইরে না করে বক্রতা কেন্দ্রে করব। তাহলে কি হবে? তাহলে বস্তুর অবস্থান বক্রতা কেন্দ্রে, বস্তুর অবস্থান বক্রতা কেন্দ্রে। তাহলে আমরা আবার যদি একটা অবতল দর্পণ অঙ্কন করি তাহলে কি দেখতে পাবো? দেখো না, এম এন একটি দর্পণ, এ হলো আমাদের ও হচ্ছে মেরু, এ হচ্ছে আমাদের প্রধান অক্ষ, এ হচ্ছে আমাদের ফোকাস, এ হচ্ছে বক্রতা কেন্দ্র। এখানে আমরা একটা বস্তু রাখলাম পি ও কিউ। প্রধান অক্ষের সমান্তরালে যদি আলোক রশ্মি যায় কোনটা দিয়ে যাবে? হ্যাঁ, ফোকাস দিয়ে যাবে, এই যে ফোকাস, ঠিক আছে? আচ্ছা, এবার ফোকাস দিয়ে যদি যাই তাহলে কোনটা দিয়ে যাবে বলো? প্রধান অক্ষের সমান্তরালে। তো এই আছে প্রধান অক্ষের সমান্তরাল। দেখতে পাবো যে এই যে আলোক রশ্মিটা মিলিত হবে এই সি এর কাছাকাছি, মানে সি এর যদি বক্রতা কেন্দ্রে থাকে তো বক্রতা কেন্দ্রে মিলিত হবে। তার মানে কি? মিলিত হচ্ছে মানে সৎ, উল্টাভাবে মিলিত হয়েছে। অবশিষ্ট বস্তু আর প্রতিবিম্ব একই পাশে আছে এবং এর অবস্থানটা কোথায়? সি, মানে বক্রতা কেন্দ্রেই। এবার এখানে দেখো বস্তু এবং প্রতিবিম্ব সমান হবে। আমার আঁকাতে একটু বড় লাগছে, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি যখন তোমরা পেন্সিল কম্পাস দিয়ে জ্যামিতি বক্স দিয়ে আঁকবে তখন সমান আসবে। তো বস্তু এবং প্রতিবিম্বের আকার কী হবে? সমান হবে। তার মানে এখানে তাহলে আমরা ছোট না লিখে কী লিখবো? সমান। আর অবস্থানটা কোথায়? সি, সি মানে বক্রতা কেন্দ্রে। এবং রৈখিক বিভাজনের মানটা 1 হবে। কত হবে? 1। বুঝতে পেরেছ? টুকে নাও। এবারে আমরা বস্তুটাকে বক্রতা কেন্দ্র এবং এর মাঝখানে যদি রাখি, বক্রতা কেন্দ্র এবং ফোকাসের, তাহলে কি হবে দেখে নেওয়া যাক। তার মানে বক্রতা কেন্দ্র ও ফোকাসের মাঝে আমাদের পয়েন্টটা হবে। তাহলে বস্তুর অবস্থান বক্রতা কেন্দ্র ও ফোকাসের মাঝে এইরকম জায়গায়। তাহলে এখানে যদি পি কিউ একটি বস্তু হয় তাহলে কি হবে? না, প্রধান অক্ষের সমান্তরালে যদি আলো যায় তো যাবে কোনটা দিয়ে? ফোকাস দিয়ে। আর ফোকাস দিয়ে যদি আলো যায়
তো প্রধান আকার সমান্তরাল। তুমি দেখতে পাবে, দেখো তোমার কী বলে এই যে বক্রতা কেন্দ্র দেখো বাইরে উৎপন্ন হয়েছে। তার মানে বস্তু বক্রতা কেন্দ্র ফোকাসে যখন মাঝখানে থাকবে তখন প্রতিবিম্বটা কোথায়? বাইরে। প্রতিবিম্বটা কোথায়? বাইরে। এবং মিলিত হয়েছে মানে কি সদ উল্টাভাবে মিলিত হয়েছে। দেখো একটা বস্তু এভাবে ছিল, এটা এভাবে আছে। তো অবশীর্ষ বস্তু এবং প্রতিবিম্ব একই পাশে। এটা কোথায়? অবস্থানটা কোথায় এর প্রতিবিম্বের? বক্রতা কেন্দ্রের বাইরে, মানে সি এর বাইরে, সি এর বাইরে। এবং দেখো এখানে বস্তু থেকে প্রতিবিম্ব বড় হয়েছে, তার মানে বস্তুর প্রতিবিম্বের আকার কী হবে? বড়। প্রতিবিম্বের আকার বড়। এবার রৈখিক বিবর্ধন কী হবে? যেহেতু প্রতিবিম্ব বড় হয়েছে, তার মানে এম মানে কি? এম রৈখিক বিবর্ধন মানে প্রতিবিম্ব বস্তু মানে উপরে বড় নিচে ছোট, তাহলে এই ভগ্নাংশের মানটা গ্রেটার দ্যান 1 হবে। ঠিক আছে, এবারে আমরা তারপরে নেক্সট পয়েন্ট জেনে নেব। যদি এই বস্তুকে আমি ফোকাসে রাখি তাহলে কি হবে? তার মানে বস্তুকে রাখতে যাচ্ছি ফোকাসে। এই যে ফোকাস এফ, বক্রতা কেন্দ্র সি, আমরা বস্তুকে রাখলাম ফোকাসে। প্রধান আকার সমান্তরাল আলোক রশ্মি যাবে কোনটাতে পড়তে হবে? ফোকাস দিয়ে। এবারে এখানে যদি আমরা দুভাবে কাজ করতে পারি। কিছু কিছু বইয়ে এই যে রশ্মিটাকে এই জায়গাতে করে, আর কোনো কোনো বইয়ে আবার এই জায়গাতে। ঠিক আছে, আমরা মেরুর সাথে করছি। এই মেরুর সাথে দেখা গেলো ক্ষুদ্র কোণে পড়লো, তাহলে এখানে যে অ্যাঙ্গেল আপতিত হবে সেই অ্যাঙ্গেলে কী হবে? প্রতিফলিত হয়ে চলে যাবে। তার মানে দেখো এই রশ্মিগুলো সমান্তরাল আলোক রশ্মি। আমরা জানি সমান্তরাল আলোক রশ্মি কোথাও মিলে না, যদিও কোথাও মিলে তো সেটাকে আমরা ওয়াসিম বলি। কী বলি আমরা? ওয়াসিম বলি। তার মানে যদি মিলে তো কী হবে? সদ। যেখানে মিলবে না কেন বস্তু এ পাশে আছে উল্টাভাবে মিলবে, তার মানে অবশীর্ষ। এবং বস্তুও দেখো এ পাশে আছে আর প্রতিবিম্বটা এ পাশেই হবে কোথাও না কোথাও, তার মানে কি হবে? বস্তু এবং প্রতিবিম্ব একই পাশে। এবং এটার অবস্থা প্রতিবিম্বটা হবে কোথায়? সমান্তরাল আলোক রশ্মি মিলবে ওয়াসিমে গিয়ে। কোথায় মিলবে? ওয়াসিমে। অর্থাৎ তাহলে এখানে আমরা লিখব ওয়াসিম। কি লিখব? ওয়াসিম। আচ্ছা, ওয়াসিমে যেখানে যত দূরে হবে প্রতিবিম্বটা কত হবে? তত বড় হবে, তত লম্বা হবে, বড় হবে। তার মানে প্রতিবিম্বের আকার বড় হবে, বিবর্ধিত বড়। এম এর মান 1-এর থেকে বেশি। ঠিক আছে। আচ্ছা একবার ভেবে দেখো তো, যখন বস্তু ওয়াসিমে ছিল তখন প্রতিবিম্ব দেখো ফোকাস হয়েছিল। যখন বস্তু বক্রতা কেন্দ্রের বাইরে ছিল তখন বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মধ্যে হয়েছিল। আর যখন বক্রতা কেন্দ্রে ছিল তখন প্রতিবিম্ব দেখো বক্রতা কেন্দ্রে ছিল। এবার বস্তু যখন ওয়াসিমে ছিল তখন প্রতিবিম্ব কি ফোকাসে পেয়েছিলাম। এখন বস্তু ফোকাসে, দেখো প্রতিবিম্ব ওয়াসিমে। যখন বস্তু বক্রতা কেন্দ্রের বাইরে ছিল তখন প্রতিবিম্ব সিআরএফের মাঝখানে পেয়েছিলাম। বস্তু যখন দেখো সিআরএফের মাঝখানে পেয়েছিলাম তখন দেখবে আমরা প্রতিবিম্বকে বক্রতা কেন্দ্রের বাইরে পেয়েছিলাম। ঠিক আছে, মনে রাখার এগুলো কৌশলগুলো মনে রাখবে। এবারে আমরা বস্তুকে এই ফোকাস এবং মেরুর এর মিডিলে করে দেব। তাহলে কি পাবো? তাহলে বস্তুর অবস্থান ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মাঝে। তাহলে কি হবে দেখো, তাহলে বস্তুর অবস্থান এই হলো আমাদের এম এন ও ফোকাস। বস্তুর অবস্থান ফোকাস ও মেরুর মাঝে, এইরকম জায়গায়। তাহলে প্রধানত সমুদ্র একটা আলোক রশ্মি যাবে, ওই আলোক রশ্মিটা কী করবে? ফোকাস দিয়ে বেরিয়ে চলে আসবে। আবার মেরুর সাথে যে অ্যাঙ্গেলে পড়বে সেই অ্যাঙ্গেলে যদি বেরিয়ে যায়, এবার ভেবে দেখো এই আপতন কোণ প্রতিফলন সমান হয়ে বেরিয়ে যাবে। তো এই রশ্মিগুলো কোথাও এদিকে মিলার কোনো চান্সই নেই। যদি কেউ এখানে চোখ রেখে দেখে তো মনে হবে যে এইখানে কোনো একটা বিন্দু থেকে আলোক রশ্মিটা মিলিত হয়ে এসছে। তার মানে পি ও কিউ বিন্দু, এই যে আমাদের রশ্মি, এই পি ও কিউকে আমরা এই জায়গাতে আমরা দেখতে পাবো। তার মানে কি দর্পণের উল্টা পারে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু অ্যাকচুয়ালি এখানে রশ্মিটা আছে কি না, অ্যাকচুয়ালি মিলিত হওয়ার কথা, রশ্মিটা প্রতিফলিত হয়ে যাচ্ছে এদিকে, কিন্তু দেখে মনে হবে যে এই জায়গা থেকে আলোটা কি হচ্ছে? আসছে। বুঝতে পেরেছ? তাহলে যেহেতু মনে হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি প্রতিবিম্ব নয়, তার জন্য এখানে সদ বলবো না, আমরা বলবো ওয়াসদ।
এবং এটা অবশীর্ষ নয়, দেখো এটা মাথাটা সোজাভাবে আছে, ওইভাবে আছে, তো সোজা আছে, তার জন্য এটাকে বলবো আমরা সমশীর্ষ। এবং বস্তু আর প্রতিবিম্ব দেখ একই পাশে নাই, বস্তু আর প্রতিবিম্ব দেখ বিপরীত পার্শ্বে আছে পরস্পরের। কোন পাশে? না বিপরীত পাশে। বস্তু এক পাশে, প্রতিবিম্ব আর এক পাশে। এবং বস্তু মিলবে কোথায়? দর্পণের বিপরীত পার্শ্বে। এবং এখানে দেখো প্রতিবিম্বটা কী হয়েছে? বড় হয়েছে, তার মানে এম এর মান কী হবে? একের থেকে বেশি, প্রতিবিম্ব হবে বড় বা বিবর্ধিত। বুঝতে পেরেছ? তাহলে আমরা বুঝতে পারলাম অবতল দর্পণের ক্ষেত্রে আমরা প্রতিবিম্ব কী পাচ্ছি? বিবর্ধিত বড় পাচ্ছি। কখন? যখন ফোকাসের এবং মেরুর মাঝখানে আমরা বস্তুকে রাখি। এবার আমাকে একটা কথা বলো, যখন আমরা আয়না দেখি বা দর্পণ দেখি, আমরা অনেক দূর থেকে দেখি না খুব নিকট থেকে? অবশ্যই কাছ থেকে দেখি। তো কাছ থেকে দেখি মানে কি জানো? আমরা যখনই করে একটা মুখ দেখি বা আয়না দেখি, নিজের ফেসটা চেহারা দেখার জন্য দেখি, তখন এই পজিশনটাকেই দেখি আমরা, মানে ফোকাস থেকেও কাছে। বুঝতে পেরেছ? তার জন্য দেখবে আমরা আয়নার বিপরীত পাশে, উল্টা পাশে একটা আমার মতো আর মানুষ দেখতে পাই। যদি আমি যে পাশে আছি প্রতিবিম্ব এ পাশে হয়, তাহলে আমরা প্রতিবিম্ব দেখতে পাবো? ওখানে একটা পর্দা লাগবে দেখার জন্য। কিন্তু আমাদের মনে হয় না যে আয়নার বিপরীত পাশে একটা আর লোক আছে। তার মানে আমরা প্রতিবিম্বটা কখন দেখি? কোন অবস্থান থেকে? এই যে মেরু এবং ফোকাসের মাঝখান থেকে আয়না দেখি। তখন আমাদের তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে মুখটা কেমন দেখতে পাবো? না বড় দেখতে পাবো, বিবর্ধিত দেখতে পাবো। বুঝে আছে? এই ছিল আমাদের অবতল দর্পণের প্রতিবিম্ব। এবারে আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে দেখে নিই কী হবে। উত্তল দর্পণ, যেই দর্পণের বাইরের তলটা কী করবে? প্রতিফলক তল হিসেবে কাজ করবে, তাকে বলা হয় উত্তল দর্পণ। আচ্ছা, প্রতিবিম্ব বৈশিষ্ট্য কী হবে? বস্তুর অবস্থান মনে রাখবে, উত্তল দর্পণে তুমি যে কোনো জায়গায় রাখো না কেন, বস্তুর প্রতিবিম্ব বৈশিষ্ট্য একই মতো পাবে। ঠিক আছে? এটা হলো আমাদের কি ধরে নিলাম, যেটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ আর। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ফোকাস এফ, বসাবো সি লিখে, সি লিখলাম, ফোকাস এফ। যখনই সমান্তরাল এখানে কি করবে না, একটা আলোক রশ্মি এখানে এসে আপতিত হবে। ঠিক আছে? ধরো এখানে পি কিউ আলোক রশ্মি, তা আমরা কী জানি না যাবে কোনটা দিয়ে? ফোকাস দিয়ে। তাহলে এদিক বারবার যাবে, তো এটা বিন্দুটা অ্যাকচুয়ালি দেখে মনে হবে ফোকাস থেকে আসছে। ঠিক আছে? এবার যদি আমরা বক্রতা ব্যাসার্ধ এর উপরে আমরা লম্ব অঙ্কন করি, এটা আমাদের লম্ব হবে, এটা আপাতত প্রতিফলন কর। এবার একটা আলোক রশ্মি যদি আমরা এই যে মেরু ও বিন্দুতে পাঠাই, তাহলে এই যে আপতন কোণ, প্রতিফলন কোণ এভাবে বেড়ে যাবে। তাহলে এটা মিলবে কোথায়? দেখো একটা রশ্মি মিলেছে এখানে, একটা রশ্মি মিলেছে এখানে, তার মানে এই বস্তুটার প্রতিবিম্ব আমরা পেয়ে যাব এই জায়গাটাতে। তাহলে পি কিউকে আমরা পাবো পি কিউ। তাহলে আমরা কি দেখো মনে হবে যে এখানে বস্তুটা আছে, কিন্তু অ্যাকচুয়ালি মিলেছে কি? দেখো এটা এদিকে এদিকে ছড়িয়ে গেছে, কিন্তু মনে হচ্ছে যে এই বিন্দু থেকে অপসরিত হচ্ছে। তো মনে হওয়ার জন্য আমরা কি বলি? সৎ না অসৎ? হ্যাঁ, অসৎ বিম্ব। কোন বিম্ব? অসৎ। তারপরে এটা প্রতিবিম্ব পাবো অসৎ। এবং দেখো এটা যেভাবে আছে এটা এইভাবেই আছে, মানে কি সমশীর্ষ, সমশীর্ষ। এবার দেখো বস্তু যে পারে প্রতিবিম্ব তার উল্টা পারে। ঠিক আছে? এবং ছোট দেখাচ্ছে, তার মানে কি বস্তা কী দেখাবো? ছোট পাবো দেখতে। আর কী পাবো? রৈখিক বিবর্ধন একের থেকে কম। এবং বস্তু আর প্রতিবিম্ব পরস্পর বিপরীত পার্শ্বে, ও প্রতিবিম্ব বিপরীত পার্শ্বে। কোন পার্শ্বে? না বিপরীত পার্শ্বে। এই ছিল আমাদের উত্তল দর্পণের বৈশিষ্ট্য। উত্তল দর্পণকে যেই কোনো জায়গায় রাখো না কেন, আমরা প্রতিবিম্বকে আমরা বিপরীত পাশে পাবো এবং ছোট পাবো, এবং অসৎ পাবো এবং সমশীর্ষ পাবো। বুঝতে পেরেছ? এবার তার মানে আমরা কি বুঝতে পারলাম? তাহলে অবতল দর্পণের প্রতিবিম্বকে আমরা বড় দেখতে পাচ্ছি এবং উত্তল দর্পণের প্রতিবিম্বকে ছোট দেখতে পাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে একটা কোয়েশ্চেন কিন্তু চলে আসে যে কোনো একটি দর্পণকে তুমি না ছুঁয়ে, না টাচ করে, ঠিক আছে, তুমি কিভাবে বুঝবে যে দর্পণটি উত্তল না অবতল না সমতল? তারপরে আর কি দেখতে পেলাম? যখনই অবতল দর্পণ নিয়েছিলাম তখন প্রতিবিম্ব বড় পেয়েছিলাম। তার মানে তোমার প্রতিবিম্ব যদি বড় হয় ছবিটা, তাহলে বুঝবে এটা অবতল। আর প্রতিবিম্ব যদি ছোট হয় তাহলে বুঝবো সেটা উত্তল। আর যদি প্রতিবিম্ব সমান হয় তাহলে বুঝবো আমরা সমতল। ঠিক আছে? তাহলে না ছুঁয়ে আমরা দর্পণকে চিহ্নিত করতে পারবো। ঠিক আছে? থ্যাংক ইউ। সুস্থ থাকো, ভালো থাকো। নেক্সট ভিডিও আবার এর পরের দিন দিব।